আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ল স্টুডেন্ট ন্যাশনাল ইউনিভার্সিটি বিডি এর আজকের আয়োজনে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। ইসলামী উত্তরাধিকারী আইন নিয়ে আমরা ধারাবাহিক আলোচনা করছিলাম। এই আলোচনার আজকে ষষ্ঠ ক্লাসে আমরা রদ বা রাজনীতি নিয়ে আলোচনা করব। চলুন আলোচনাটি শুরু করা যাক। এই রদ বা রাজনীতি হচ্ছে ইসলামী আইনের একটি গুরুত্বপূর্ণ নীতি, যেটি বন্টনের জন্য অতীব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। আপনারা এই বানানগুলো মনে রাখবেন। রদ হতে পারে বা রাত হতে পারে। পরীক্ষার প্রশ্নে কিন্তু তিনটির যে কোনো একটি বানান দিয়েই প্রশ্নপত্র প্রণয়ন হতে পারে। সেই ক্ষেত্রে আমি আমার বিভিন্ন জায়গায় এই স্লাইডের বিভিন্ন স্থানে বিভিন্ন রকমের বানান ব্যবহার করেছি, যাতে আপনারা বিভিন্ন রকম বানানের সাথে পরিচিত হতে পারেন এবং পরীক্ষার হলে কোনো বিভ্রান্ত সৃষ্টি না হয়। চলুন আজকের ক্লাসটি শুরু করা যাক। রদ বা রাত শব্দের আবিধানিক অর্থ হচ্ছে বারংবার, পুনরায় বা ফেরানো, ফিরিয়ে দেওয়া ইত্যাদি। অর্থাৎ রব শব্দের অর্থ হচ্ছে বারবার, পুনরায়, ফেরানো ইত্যাদি। এবার আসুন রদ কাকে বলে সেটা আমরা একটু জেনে নেই। ফারাইজের বিধান মতে কোনো ব্যক্তি যখন মৃত্যুবরণ করে, তার রেখে যাওয়া সম্পত্তি যখন তার উত্তরাধিকার বা অংশীদারদের মধ্যে বন্টন করা হয়, তারপর বন্টনের পর যদি কিছু অংশ সম্পত্তি অবশিষ্ট থেকে যায় এবং অবশিষ্ট ভোগী যদি কেউ না থাকে, তবে ওই থেকে যাওয়া বা বেশি অংশটুকু অংশীদারদের মধ্যে আনুপাতিক হারে যে বন্টন করে বা ফেরত দিতে হয় বা পুনরায় ফেরত দেওয়ার যে নিয়ম, এই রীতিকেই বলা হয় রদনীতি। আসুন আমরা একটু উদাহরণ দিই। ধরা যাক কোনো ব্যক্তি ক, তার মোট সম্পত্তি রয়েছে 5%। এখন বন্টনের পর তার সম্পত্তি যোগ করে দেখা গেল যে দেওয়া হয়েছে 4% বন্টন করা হয়েছে। তাহলে বাকি থাকে কত? বাকি থেকে যায় যেই 1%, এই 1% আবার তার উত্তরাধিকারীদের মধ্যে বন্টন করতে হবে। এই 1% যেই নিয়মে বন্টন করা হবে সেই নিয়মকে আমরা বলবো রদ বা রাদ। ঠিক আছে, বুঝতে পেরেছেন? মানে অবশিষ্ট সম্পত্তি যে নিয়মের মাধ্যমে আমরা আবার উত্তরাধিকারীদের মধ্যে পুনরায় বন্টন করব, সেই নিয়মটাই হচ্ছে রাদ নিয়ম। তাহলে রাজনীতি হচ্ছে মোট সম্পত্তি যা হবে, বন্টিত সম্পত্তি মোট সম্পত্তির তুলনায় কম হবে। ধরেন আপনার 50% জায়গা আছে, 50%-র মধ্যে আপনি বন্টনের পর দেখলেন যে 48% বন্টিত হয়েছে, আরও 2% জায়গা অবশিষ্ট রয়ে গেছে। তো যদি এমন হয় যে মোট সম্পত্তির তুলনায় বন্টিত সম্পদ কম হয় এবং বন্টিত সম্পদের তুলনায় মোট সম্পদ যদি বেশি হয়, তাহলে সেই ক্ষেত্রেই হচ্ছে এই রদ নীতিটি কার্যকরকরণ করা হবে। একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন, রদ নীতির পুনঃবন্টনের সময় স্বামী বা স্ত্রী আর সম্পদ পায় না, অন্য উত্তরাধিকারীগণ সম্পদ লাভ করে। তাহলে আমরা একটা বিষয় জানলাম যে রদ নীতিতে যখন পুনঃবন্টন করব, প্রথমবার বন্টনের পর অবশিষ্ট যেই সম্পত্তিটি রয়ে গেল, সেই সম্পদ আমরা যখন পুনরায় বন্টন করব, সেই সময় কিন্তু স্বামী বা স্ত্রী পুনঃবন্টিত সম্পত্তি অংশ হয় না। ঠিক আছে, এটি একটি গুরুত্বপূর্ণ নীতি, এটা আপনারা মনে রাখবেন। এটা 3 স্টার একটা টপিক বা প্রশ্ন, এটা হচ্ছে টপিক, সেহেতু আপনারা এই জিনিসটা এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণভাবে মনে রাখবেন যে রদনীতির পুনঃবন্টনের সময় স্বামী বা স্ত্রী আর সম্পদ পায় না। এবার আসেন যে রদনীতির শর্তাবলী কী কী। প্রথম শর্ত হচ্ছে রদনীতি যে পুনঃবন্টিত হতে হলে অবশ্যই অংশীদার থাকতে হবে। 2 নাম্বার রদনীতি হতে হলে অবশিষ্ট ভোগী বা আসাবা থাকা যাবে না। যদি অবশিষ্ট ভোগী থেকে যায়, তাহলে অবশিষ্ট যে বাকি অংশ 1 থাকলো, এই যে 1, এই 1-এর মালিক তো অবশিষ্ট ভোগীর কাছে চলে যাবে। সুতরাং রদনীতি হতে হলে অবশিষ্ট ভোগী কেউ থাকতে পারবে না। 3 নাম্বার সম্পদ বন্টনের সময় কিছু অংশ অবশিষ্ট থাকতে হবে। এটা আমরা বুঝলাম যে অবশিষ্ট থাকবে সম্পদ বন্টনে। ধরেন যে 5% সম্পদ আছে, আপনি 4 বন্টন করলেন, অবশিষ্ট 1 অংশ থেকে যাবে। এই অবশিষ্ট সম্পদ আবার পুনরায় আপনার বন্টন করতে হবে। সুতরাং আমরা এই স্লাইডটিতে জানলাম
হ্রদ মানে হচ্ছে বারংবার, পুনরায়, ফেরানো ইত্যাদি। হ্রদের ক্ষেত্রে কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে? যখন বন্টনের পর কিছু সম্পদ অবশিষ্ট থেকে যাবে এবং এই অবশিষ্ট সম্পত্তি আবার উত্তরাধিকারীদের মধ্যে বণ্টিত হবে। এখানে আমরা দেখলাম যে হ্রদ নীতির পুনঃবন্টনের সময় স্বামী বা স্ত্রী আর সম্পদ পায় না, অন্যান্য যে উত্তরাধিকারগণ রয়েছে সেই সকল উত্তরাধিকারগণ সম্পদ লাভ করে। এবং 3টি শর্ত আমরা দেখলাম। আশা করি আপনারা এতটুকু পর্যন্ত ক্লিয়ার হয়েছেন। এবার আসুন আমরা হ্রদনীতি সম্পর্কে কিছু গাণিতিক সমস্যা, যেগুলো বারংবারই পরীক্ষায় আসছে। হ্রদনীতি এবং আউল নীতি, এই দুইটা নীতি কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। সুতরাং এই অঙ্কগুলো আপনারা ভালোভাবে করবেন এবং করার মাধ্যমে আশা করি আপনাদের গাণিতিক সমস্যাসমূহ সমাধান হবে। চলুন আমরা একটি গাণিতিক সমস্যা দেখি। প্রথমে বলছে, একজন মৃত ব্যক্তি যার নাম আব্দুর রহিম, মৃত্যুকালে তিনি মাতা, স্ত্রী, 2 কন্যা রেখে মারা যান। তার মোট সম্পত্তি দেওয়া হয়েছে 48 শতক। এবার মুসলিম উত্তরাধিকারী আইন অনুসারে বন্টন করুন। বন্টন করার কথা বলা হয়েছে। সুতরাং মৃত ব্যক্তি একজন, যার নাম হচ্ছে আব্দুর রহিম, তিনি রেখে গেছেন মাতা, স্ত্রী এবং 2 কন্যা, এবং তার মোট সম্পদের পরিমাণ বলছে 48 শতক। একটি বিষয় লক্ষণীয়, যখন আপনারা অঙ্ক দেওয়া হবে তখন কিন্তু অঙ্কতে বলা হবে না যে এটা হ্রদনীতি না আউল নীতি না হিমারিয়ান নীতি না উমারিয়ান নীতি, এগুলো কিন্তু বলা হবে না। আপনাদের বলে দেওয়া হবে যে শুধুমাত্র মুসলিম উত্তরাধিকারী আইন অনুসারে এটি বলছে যে উত্তরাধিকার অনুসারে বন্টন করুন, এতটুকুই হচ্ছে বলে দেওয়া হবে। আপনাদের বের করতে হবে এটি কোন নীতির অনুসরণ করছে। ঠিক আছে, আশা করি বুঝাতে পেরেছি। চলুন আমরা মৃত আব্দুর রহিমের সম্পত্তিটি দেখি। মৃত আব্দুর রহিম সাহেব, যার পূর্ণাঙ্গ সম্পত্তি হচ্ছে 48 শতক। ঠিক আছে, এখানে আমরা 48টা লিখে দিলাম। তো চলুন আমরা এবার তার উত্তরাধিকারী কে কে আছে তাদের নামগুলো যদি লিখে ফেলি। দেখেন, তিনি হচ্ছে মাতা রেখে মারা গেছে, স্ত্রী রেখে মারা গেছে এবং হচ্ছে 2 কন্যা রেখে মারা গেছে। তাহলে বলুন তো মাতা কত অংশ পাবে এখানে? যেহেতু 2 কন্যা আছে মৃত ব্যক্তির, সেহেতু মাতা পাবে 1/6। স্ত্রী পাবে, স্ত্রীর যেহেতু সন্তান আছে সেহেতু 1/8 মালিক হবে। আর 2 কন্যা আমরা জানি যে 3/2 মালিক হবে। এইটা হচ্ছে আমরা প্রথম কয়েকটা ক্লাসে যে ক্লাস নিয়েছিলাম সেখানে আলোচনা করেছিলাম। ওই ক্লাসগুলো আপনারা করলে আশা করি এগুলো বুঝতে পারবেন। এখন আসেন যে কে কত অংশ সম্পদ পাবে সেটা আমরা একটু বের করি। দেখেন যে আব্দুর রহিমের মোট সম্পদ কিন্তু হচ্ছে 48, সুতরাং মাতা পাবে 6/1 ইন্টু 48, স্ত্রী পাবে 8/1 ইন্টু 48, আর 2 কন্যা পাবে 3/2 ইন্টু 48। ঠিক আছে, তো এখানে কাটাকাটি করার পর থাকে মাতা পায় 8 শতক, স্ত্রী পায় হচ্ছে 6 শতক, 6 আর 48, আর হচ্ছে এখানে কন্যারা পায় হচ্ছে 32 শতক। এবার আপনি যদি হিসাব করেন যে বণ্টিত সম্পদ কত হলো, বণ্টিত সম্পদ সমান সমান 8 যোগ 6 যোগ 32, অর্থাৎ এই যে মাতা 8 শতক, স্ত্রী 6 শতক এবং 2 কন্যা 32 শতক পেয়েছে, এত শতক। এটাকে আমরা টোটাল যোগ করলাম, যোগ করে আমরা পেলাম হচ্ছে 32 আর 8 হচ্ছে 40, 40 আর 6 হচ্ছে 46 শতক। দেখেন, মৃত আব্দুর রহিমের মোট সম্পদ হচ্ছে 48, কিন্তু আমরা সঠিকভাবে বন্টন করে দেখলাম যে সম্পদটা কিন্তু বণ্টিত হয়েছে কত? 46। এই যে মোট সম্পদ 48 আর বণ্টিত হয়েছে 46 শতক। তাহলে এখানে কিন্তু মোট সম্পদের তুলনায় কি হয়েছে? মোট সম্পদ, আমি একটু সংক্ষেপে লিখলাম, ইজ লেস দেন গ্রেটার দেন বণ্টিত সম্পদ। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে হচ্ছে হ্রদ নীতি। যেহেতু হচ্ছে মোট সম্পদ হচ্ছে 48 আর বণ্টিত হয়েছে 46, সুতরাং হচ্ছে এখানে হ্রদ নীতি কার্যকারিতা লাভ করেছে।
এই পর্যায়ে আমরা অংশগুলো, এই মূল অংশগুলো, এই যে 1/6, 1/8, 2/3, এই অংশগুলো যোগ করে দেখব। অর্থাৎ আমরা এখানে লিখতে পারি যে মোট বণ্টিত সম্পদ, ওই যে মোট সম্পদ, বণ্টিত সম্পদ হচ্ছে এইটা, এইটা আর হচ্ছে এইটার যোগফল। তাহলে মোট বণ্টিত সম্পদ আমরা লিখতে পারি, মাতা পেয়েছিল 1/6 অংশ, স্ত্রী পেয়েছিল 1/8 অংশ এবং 2 কন্যা পেয়েছিল 2/3 অংশ। তাহলে এত অংশ। এবার আমরা এটা লসাগু করলে পাবো হচ্ছে 24 এবং 4 6 24, 3 8 24, 3 8 24, 8 2 হচ্ছে 16 অংশ। তাহলে দেখুন নিচে হচ্ছে 24 অংশ আর উপরে হচ্ছে 16 আর 4 হচ্ছে 20 আর হচ্ছে 23 অংশ। ঠিক আছে, এখান থেকেও কিন্তু আমরা দেখতে পাই এটা হচ্ছে মোট সম্পদ, এটা হচ্ছে মোট, আর এই যে 23 হচ্ছে বণ্টিত। ঠিক আছে, তো এখান থেকেও আমরা দেখতে পাই যে মোট সম্পদ কি হয়েছে, মোট সম্পদ ইজ গ্রেটার দেন হচ্ছে বণ্টিত সম্পদ। সুতরাং এটা হচ্ছে কি, রদ নীতি এখানে কার্যকারিতা হয়েছে। সুতরাং আমরা দেখব অবশিষ্ট কি পরিমাণ আছে। অবশিষ্ট সম্পদ সমান সমান হচ্ছে কত, আমরা মোট সম্পদ পেয়েছি হচ্ছে 48, বন্টন করে পেয়েছি হচ্ছে 46। এই 46 কই থেকে পেলাম, এই যে 46 শতক কিন্তু আমরা বন্টন করে পেয়েছি। ঠিক আছে, তো হচ্ছে অবশিষ্ট সম্পদ থেকে হচ্ছে 2 শতক। আশা করি আপনারা এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছেন। ঠিক আছে, আমরা এবার দেখব যে আমাদের কিন্তু একটা বিষয় জানা আছে। আমরা কিন্তু জানি এই যে 3 জন ব্যক্তি, মাতা, স্ত্রী এবং 2 কন্যা, পুনঃবন্টন করতে হবে আমাদের 2 শতক সম্পত্তি। সুতরাং এই পুনঃবন্টনের সময় কিন্তু স্ত্রী, এই যে স্ত্রী আছে, এই স্ত্রী কিন্তু সম্পত্তি পায় না। এটা কিন্তু আমরা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট পড়ে এসেছি, এই যে পুনঃবন্টন নীতিতে স্বামী বা স্ত্রী আর কোনো সম্পদ পায় না। আপনারা আশা করি ওই জিনিসটি মনে রেখেছেন। আমি এখানে লিখে দেই যে স্ত্রী রদ নীতির পুনঃবন্টনে সম্পদ লাভ করে না, করে না। তাহলে এখানে যে অবশিষ্ট সম্পদ রয়েছে, সেই সম্পদের অবশিষ্ট ভোগী কারা হবে, অবশিষ্ট ভোগে হবে কারা, মাতা প্লাস 2 কন্যা। ঠিক আছে, তাহলে এখন আমরা মাতা প্লাস 2 কন্যার অবশিষ্ট সম্পদটা বের করি। যে মাতা পেয়েছিল 1/6 অংশ আর 2 কন্যা পেয়েছিল 2/3 অংশ। ঠিক আছে, তো এইটার যদি আমরা লসাগু করি তাহলে হবে 6, 6 × 6 আর হচ্ছে 4 অংশ। তাহলে এখানে আমরা কত পাই, 6/5 অংশ। ঠিক আছে, 6/5 অংশ। এবার আসুন আমরা আউল নীতির ক্ষেত্রে যেমন এই অংশটাকে হরকে উল্টে দিয়ে লবে, হরকে লবে এবং লবকে হরে নিয়ে গিয়েছিলাম, সেখানে এখন আমরা এই যে 5/6 অংশ পেয়েছি, এই 5/6 অংশেরও একই কাজ করব। তাহলে আমরা লিখব এখন 5/6 অংশের লবকে হরে এবং হরকে লবে এবং হরকে লবে পরিণত করে পাই, কি পাই, 5/6 অংশ। অর্থাৎ এটাকে উল্টে দেবেন এক কথায়, তাহলে 6/5 অংশ।
ঠিক আছে, অর্থাৎ আমরা কি করেছি, হরকে লবে এবং লবকে হরে, উপরে যেটা থাকে সেটাকে বলা হয় লব, অর্থাৎ 5কে 6-এর জায়গায় এবং 6কে 5-এর জায়গায় জাস্ট উল্টে দিয়েছি। এটা হচ্ছে অঙ্কের খাতিরে উল্টে দিতে হবে, এই জায়গাটা আপনাদের একটু মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে এবার আসুন যে রদ নীতি অনুসারে অবশিষ্ট সম্পদ হতে মাতা পাবে, প্রথমে সব সময় এই অংশটা লিখে ফেলবেন, এই যে 6/5 এই অংশটা লিখে ফেলবেন। এরপর 6-এর সাথে উপরে দিবেন হচ্ছে মাতার অংশ। ঠিক আছে, মাতার অংশ কত, এই যে 1/6। ঠিক আছে, এই 1/6 উপরে দিবেন, তাহলে মাতা পেল হচ্ছে কত অংশ, এই 6 কাটা গেলে পেল হচ্ছে 5/1 অংশ। তারপর 2 কন্যা পাবে হচ্ছে ওই একই রকম 6/5 লিখে ফেলবেন, এরপরে 2 কন্যার অংশ 3/2 এইটা লিখে ফেলবেন, তাহলে 3 দুগুণে হচ্ছে 4, 2 দুগুণে হচ্ছে 4, তাহলে হচ্ছে 4/5 অংশ। ঠিক আছে, যেহেতু আমাদের অবশিষ্ট সম্পদ কতটুকু ছিল, যেহেতু অবশিষ্ট সম্পদ সমান সমান 2%। 2% কই থেকে পাইছি জানেন, এই যে অবশিষ্ট সম্পদ হচ্ছে আমাদের 2%, তাহলে মাতা পাবে কত অংশ, মাতা পায় 2% এর এই যে 5/1/5 অংশ। ঠিক আছে, তাহলে হচ্ছে মাতা পায় হচ্ছে, এটাকে আপনারা ক্যালকুলেশন করে দেখবেন যে এত শতাংশ, 0.4% পায় মাতা। আর এখান থেকে 2 কন্যা পাবে হচ্ছে 2/4/5 অংশ। তাহলে এটার ক্যালকুলেশন করলে আপনারা দেখবেন যে 1.6% হবে, মানে 1.6% হবে। এতটুকু আপনারা বুঝতে পেরেছেন আশা করি, যে প্রথমে হচ্ছে আপনারা মোট বণ্টিত সম্পদের হিসাব করবেন, এই যে 23/24 এসেছে, তাহলে আমরা দেখতে পেলাম যে বণ্টিত সম্পদের তুলনায় মোট সম্পদ বেশি, সুতরাং এখানে হচ্ছে কি রদনীতি কার্যকর হবে। অবশিষ্ট সম্পদ যেহেতু দেয়া আছে 48% মোট, আর হচ্ছে বন্টনের পর আমরা পেয়েছি 46%, 2% হচ্ছে অবশিষ্ট থাকে। স্ত্রী রদনীতির পুনঃবন্টনে সম্পদ লাভ করে না, এটা আমরা আগেই জেনেছি, এই পয়েন্টটা আপনারা সবসময় মনে রাখবেন, স্বামী বা স্ত্রী কিন্তু পুনঃবন্টনে সম্পদ লাভ করে না। অবশিষ্ট ভোগী হিসাবে তাহলে অবশিষ্ট থাকে, স্ত্রীকে বাদ দিলে মাতা আর হচ্ছে 2 কন্যা, তাদের অংশ হিসাব করে দেখলাম যে তারা দুইজনে মিলে 5/6 অংশ পায়। এই 5/6 অংশকে আমরা উল্টে দিলাম এবং রদনীতি অনুসারে অবশিষ্ট সম্পদ বন্টন করার ক্ষেত্রে আমরা একজন পায় 6/5-এর 1/6 অংশ, আরেকজন পায় 6/5-এর 5/6-এর হচ্ছে 2/3 অংশ। ঠিক আছে, তো সেহেতু সম্পত্তির অবশিষ্ট শতাংশ হচ্ছে 2% থাকে, মাতা পায় হচ্ছে এত অংশ, আর হচ্ছে 2 কন্যা পায় হচ্ছে এত অংশ। আশা করি আপনারা এটা বুঝতে পারলেন। সুতরাং এবার দেখি যে আমাদের 48 মিলেছে কিনা। দেখেন, রদ নীতিতে বন্টনের পর প্রথমে আমরা স্ত্রীরটা লিখি, স্ত্রী পায় 6%। তারপর আমরা মাতারটা লিখি, মাতা পায়, মাতা প্রথমে কত পেয়েছে দেখেন তো, মাতা কিন্তু প্রথমে পেয়েছে 8, এই 8 আমরা এখানে লিখে ফেলবো, মাতা পায় 8 যোগ এখানে আবার এসে পেয়েছে 0.4, তাহলে এত শতক, তাহলে হচ্ছে 8.4 আর হচ্ছে 2 কন্যা পায় হচ্ছে কত, 2 কন্যা প্রথমে পেয়েছিল হচ্ছে 32 এই যে 32 আর এখন পেল হচ্ছে 1.6। ঠিক আছে, তাহলে 1.6 এখন 32 আর 1.6 তাহলে হয় 33.6। এবার আমরা যদি এটাকে
যোগ করি 6.8.6 এবং 33.6, তাহলে যোগফলটা কিন্তু 48 শতক হয়ে যায়। ঠিক আছে, আমাদের মোট সম্পত্তি 48 শতক হয়ে যায়। সুতরাং রদনীতির বন্টনের পর এই তিনটা কিন্তু হবে উত্তর। এই যে তিনটা হচ্ছে, এই তিনটা হচ্ছে অ্যান্সার। আশা করি আপনারা এই অঙ্কটা বুঝতে পেরেছেন। এই অঙ্কটা বুঝতে পারলে আমরা পরবর্তীতে আরেকটা অঙ্কতে যাই। প্রশ্ন নং 2, দেখেন আব্দুল্লাহ তার 2 স্ত্রী, মাতা, কন্যা এবং মৃত পুত্রের এক কন্যা রেখে মারা যান। একজন মৃত ব্যক্তি মারা গেছে যার নাম হচ্ছে আব্দুল্লাহ। তার আছে কে কে দেখেন, 2 স্ত্রী আছে, মাতা আছে, কন্যা আছে এবং মৃত পুত্রের এক কন্যা আছে। এদেরকে রেখে মারা গেছেন। এখন আপনাকে বলছে হানাফি আইন অনুসরণ করে আব্দুল্লাহর এই পরিত্যক্ত সম্পত্তিটি বন্টন করতে। অর্থাৎ আব্দুল্লাহ যা রেখে গেছে তা 2 স্ত্রী, মাতা, কন্যা এবং মৃত পুত্রের এক কন্যার মধ্যে বন্টন করতে বলা হয়েছে। দেখুন, এতক্ষণ আমরা যে অঙ্কটা করেছিলাম সেইখানে কিন্তু সম্পদের পরিমাণ উল্লেখ ছিল, এখানে কিন্তু সম্পদের পরিমাণ উল্লেখ নেই। আব্দুল্লাহ কাকে কাকে রেখে গেছেন, 2 স্ত্রী, মাতা, কন্যা, মৃত পুত্রের এক কন্যা রেখে মারা গিয়েছেন। হানাফি আইন অনুসারে আব্দুল্লাহর পরিত্যক্ত সম্পত্তি বন্টন করুন। তাহলে আমরা যখন দেখব যে সম্পত্তির পরিমাণ উল্লেখ নেই, তাহলে আমরা তখন মনে রাখবেন সম্পূর্ণ সম্পদকে আমরা এক অংশ ধরে নেব। ঠিক আছে, এক অংশ ধরে নেব, এটা আমাদের অঙ্কের কাজে রাখবে। আপনারা এখনই মনে রাখেন যে সম্পূর্ণ সম্পদকে আমরা যখন কোনো সম্পদের পরিমাণ উল্লেখ দেওয়া না থাকে তখন আমরা সম্পূর্ণ সম্পদকে এক অংশ হিসাবে ধরে নেব। এখন দেখুন, 2 স্ত্রী, মাতা, কন্যা আর মৃত পুত্রের এক কন্যা রেখে আব্দুল্লাহ মারা গেছেন। তাহলে আমরা লিখি আব্দুল্লাহ কাদেরকে রেখে মারা গেছেন, দেখেন 1 নম্বর হচ্ছে 2 স্ত্রী, মাতা, এক কন্যা এবং মৃত পুত্রের এক কন্যা রেখে হচ্ছে আব্দুল্লাহ মৃত্যুবরণ করেন। এবার আসুন, আমরা জানি স্ত্রীর ক্ষেত্রে হচ্ছে যখন সন্তানাদি থাকে তখন হচ্ছে 8 ভাগের 1 অংশ, আর না থাকে 4 ভাগের 1 অংশ সম্পদ লাভ করে। একটি ক্ষেত্রে আপনাদের একটু কনফিউশন আসতে পারে, 2 স্ত্রী কতটুকু পাবে, 3 স্ত্রী হলে কতটুকু পাবে, 4 স্ত্রী হলে কতটুকু পাবে। এক স্ত্রী যতটুকু সম্পদ পায় 2 স্ত্রীর টোটাল মিলে অতটুকু সম্পদই পায়, এটার বেশি বা কম হবে না। যেহেতু এই যে স্ত্রীর গর্ভে সন্তান আছে, এই আব্দুল্লাহর সন্তান আছে, সেহেতু এই 2 স্ত্রী কি পাবে হচ্ছে 1/8 অংশ। আর মাতা যেহেতু আব্দুল্লাহর সন্তান আছে সেহেতু 1/6 অংশ। এক কন্যা যেহেতু এক কন্যা পায় 1/2, মানে হচ্ছে অর্ধেক অংশ। আর হচ্ছে মৃতপুত্রের এক কন্যা কিন্তু 1/6 সম্পদ লাভ করে। তাহলে আমরা এবার একটু মোট বন্টিত সম্পদ হিসাব করি। মোট বন্টিত সম্পদের মধ্যে 2 স্ত্রী পায় 1/8 যোগ মাতা পায় 1/6, এক কন্যা পায় 1/2 আর হচ্ছে 1/6 অংশ সম্পদ। তাহলে আমরা আশা করি আপনারা লসাগু গসাগু জানেন। এই 8, 6, 2, 6 এর লসাগু হয় হচ্ছে 24। এবার 3 8 24, 4 6 24, 12 দুগুণে 24, আর হচ্ছে 4 6 হচ্ছে 24 অংশ। তাহলে এই সবগুলো অংশ যদি আমরা যোগ করি, দেখেন 12 আর 4 16, 20, 23, তাহলে হচ্ছে 23, 24 বাই হচ্ছে 23 অংশ। ঠিক আছে, তো আমরা দেখলাম যে তাহলে হচ্ছে এই যে নিচেরটা হচ্ছে মোট সম্পদ, উপরেরটা হচ্ছে বন্টিত সম্পদ। আমরা দেখলাম যে বন্টিত সম্পদ হচ্ছে কম। তাহলে কত কম সেটা আমরা একটু হিসাব করি, যে অবশিষ্ট সম্পদ কত। অবশিষ্ট সম্পদ হচ্ছে সম্পূর্ণ সম্পদ থেকে যেটা বন্টিত হয়েছে সেই সম্পদটা। তাহলে বন্টিত হয়েছে 24 ভাগের 23 অংশ। ঠিক আছে, তো সম্পূর্ণ সম্পদ থেকে এটা যদি বাদ দিই তাহলে লসাগু হয় 24, 24 বিয়োগ 23 ইকুয়াল টু হচ্ছে 1/24 অংশ। ঠিক আছে, অবশিষ্ট থাকে হচ্ছে এই সম্পদটা হচ্ছে অবশিষ্ট থাকে। আশা করি আপনারা এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছেন। এবার দেখেন যে যেহেতু অবশিষ্ট রয়েছে সেহেতু কি হয়, যেহেতু হচ্ছে মোট সম্পদ
ইজ গ্রেটার দেন হচ্ছে বণ্টিত সম্পদ, সুতরাং আমরা বলতে পারি যে এক্ষেত্রে হচ্ছে রদ নীতি কার্যকর এই ক্ষেত্রে, ঠিক আছে। আবার আমরা জানি রদ নীতিতে স্ত্রী হচ্ছে কি সম্পদ পুনঃবণ্টনের সময় পায় না। এবার আপনারা যেহেতু এটা জানেন, সুতরাং পুনঃবণ্টিত সম্পদ এর অবশিষ্ট ভোগী কে কে হবে বলেন তো? মাতা হবে, এক কন্যা হবে, আর হচ্ছে মৃতের পুত্রের এক কন্যা হবে। তাহলে আমরা পরবর্তী একটি খালি স্লাইড নিলাম। পুনঃবণ্টিত অংশের হিসাবটা আমরা এখানে করি। পুনঃবণ্টিত অংশের অংশীদার হবে মাতা হবে, মাতা যোগ কন্যা যোগ মৃত পুত্রের এক কন্যা, এই তিনজন হবে পুনঃবণ্টিত অংশের। তাহলে মাতার অংশ আমরা কত জানি? 1/6, এক কন্যা পাবে হাফ, আর মৃত পুত্রের কন্যা পাবে 1/6 এই অংশ। তাহলে এগুলো যদি আমরা যোগ করি, দেখেন লসাগু হবে 6, তাহলে 6 একে 6, 3 দুগুণে 6, আর হচ্ছে 1, তাহলে হচ্ছে 6/5 অংশ, ঠিক আছে। আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন। এবার আগের অঙ্কের মতোই হচ্ছে হরকে লবে, অর্থাৎ 5/6 হরকে লবে এবং লবকে হরে, এটা কিন্তু আপনারা লিখবেন। আমি এখন লিখছি না। লবকে হরে এবং হরকে লবে পরিবর্তন করে কি পাই? 6/5 হচ্ছে পাই। এবার দেখেন রদ নীতি অনুসারে অবশিষ্ট সম্পদ হতে তাহলে কে কে পায়? হচ্ছে আমরা লিখে ফেলি আগে। মাতা পায় এক কন্যা, মৃতের কন্যা এক কন্যা পায়, আর হচ্ছে মৃত পুত্রের এক কন্যা পায়। তাহলে হচ্ছে মাতা পায় কত অংশ? আমরা এই যে 6/5 এইটা আমরা লিখে ফেলবো 6/5, আর উপরে লিখব মাতার যে অংশটা সেটা উপরে লিখব 1/6 অংশ। তাহলে কত হবে এটা আমরা পরে হিসাব করি। একইভাবে হচ্ছে এক কন্যার ক্ষেত্রে হচ্ছে 6/5টা আমরা লিখে ফেলবো এবং কন্যার অংশটা হচ্ছে 8 দিয়ে উপরে লিখে ফেলবো হাফ অংশ। এরপর হচ্ছে মৃত পুত্রের এক কন্যা পায়, একইভাবে 6/5 এর আর হচ্ছে যে অংশটা পাবে 1/6 অংশ। মানে এক কন্যার ক্ষেত্রে আপনারা জানেন 1/6 অংশ, এই 1/6 অংশ এখানে লিখে ফেললাম। মৃতপুত্র এক কন্যা যেহেতু হাফ পায়, হাফ এখানে লিখলাম। মাতা পায় হচ্ছে 1/6 অংশ। এবার কাটাকাটি করেন আপনারা। মাতা পায় তাহলে হচ্ছে 5/1 অংশ, মৃতের কন্যা পায় হচ্ছে 5/3 অংশ, আর হচ্ছে 6 কাটা, তাহলে 5/1 অংশ। এবার আপনারা দেখেন যে এগুলো যদি আমরা যোগ করি তাহলে কিন্তু আমরা হচ্ছে পূর্ণাঙ্গ সম্পদটা কিন্তু পেয়ে যাব, ঠিক আছে। তাহলে অবশিষ্ট সম্পদ এটা যোগ করলে কিন্তু আপনারা দেখেন যে এগুলো যোগ করলে 1, 3 আর হচ্ছে 1 যোগ করলে কিন্তু 5/5 হয়ে যায়, ঠিক আছে। তাহলে আমাদের সম্পত্তিটা মিলল। এখন আসুন আমাদের যে অবশিষ্ট সম্পদ রয়ে গেছে, অবশিষ্ট সম্পদের পরিমাণ কত আপনারা নিশ্চয়ই খেয়াল আছে। অবশিষ্ট সম্পদ কিন্তু এইটা, এই যে অবশিষ্ট সম্পদ হচ্ছে 1/24 ঠিক আছে। আমরা লিখে ফেলি 1/24 অংশ। এইটা অবশিষ্ট অংশ। তাহলে এই অবশিষ্ট অংশের মধ্যে হচ্ছে মাতা পাবে হচ্ছে কত অংশ? 1/24 এর হচ্ছে 1/5 অংশ। 5 আর 24 গুণ করলে হয় 120/1/120 অংশ। এবার কন্যা পাবে হচ্ছে 1/24 এর হচ্ছে
5/3 অংশ। এই 5/1 5/3 কোথা থেকে পাচ্ছি? এই যে 5/1 5/3, ঠিক আছে, অংশ। তাহলে হচ্ছে 120, নিচে থাকে 120, উপরে হচ্ছে 3 1 3 অংশ। আর হচ্ছে মৃত পুত্রের এক কন্যা পায় হচ্ছে 1/24, এর হচ্ছে 5 নিচে 5, উপরে হচ্ছে 1 অংশ। তাহলে হচ্ছে 120/এর হচ্ছে 1 অংশ, ঠিক আছে। আশা করি এতটুকু আপনারা বুঝতে পেরেছেন। এবার আসুন আমরা সবার অংশ, এই যে 3টা অংশ আর হচ্ছে আরেকজন আছে স্ত্রীর, এই যে 1/8 এগুলো হচ্ছে একটু যোগ করে দেখি। তাহলে আমরা দেখব যে রদ নীতির বন্টনের পর, রদ নীতিতে বন্টনের পর 2 স্ত্রী পায় 1/8 অংশ, মাতা পায়, মাতা কতটুকু পেয়েছে আপনাদের কি মনে আছে? প্রথমে পেয়েছে হচ্ছে 1/6 অংশ, তারপর কিন্তু পেয়েছে হচ্ছে অবশিষ্ট অংশ থেকে পেয়েছে 1/120 অংশ। এই যে 1/120 অংশ পেয়েছে, আর প্রথমে পেয়েছে হচ্ছে 1/6 অংশ। মনে রাখবেন যে অবশিষ্ট যখন রদনীতি অনুযায়ী পূর্ণাঙ্গ হিসাব আসবে, প্রথম অংশটার সাথে পরবর্তী অবশিষ্ট অংশ কত পেয়েছে সেটা যোগ হবে। তাহলে এখানে মাতা পাবে হচ্ছে 6 দিয়ে 120কে ভাগ করলে লসাগু কিন্তু হয় 120, 6 দিয়ে 120কে ভাগ করলে হয় 20 যোগ 1 ইজিক্যাল টু হচ্ছে 120 বাই হচ্ছে 21 অংশ। এবার আসুন যে কন্যা, মৃত ব্যক্তির কন্যা পাবে কত অংশ? তাইলে এখানে দেখেন যে কন্যা কিন্তু প্রথমে হাফ অংশ পেয়েছিল, তারপর 120-এর কত অংশ পেয়েছিল? এই যে 120-এর হচ্ছে 3 অংশ, 120-এর হচ্ছে 3, 120/3 অংশ। তাইলে এখানে হবে 120 আর হচ্ছে কত 60, 60 দুগুণে 120 আর হচ্ছে 3, তাহলে হচ্ছে 120 আর হচ্ছে 63, 120/63 অংশ। আর হচ্ছে মৃত পুত্রের এক কন্যা পায় ইজিক্যাল টু, প্রথমে পেয়েছিল 1/6 অংশ, আর বন্টনের পর পেয়েছিল 120/1 হচ্ছে 1 অংশ, 120/1 অংশ। তাহলে হচ্ছে 120/1 অংশ। 6 দিয়ে 120কে ভাগ করলে হয় 20 যোগ হচ্ছে 1, নিচে তো 120 আছেই, তাহলে হচ্ছে 21/120 অংশ, ঠিক আছে। এখন এই যে স্ত্রীর অংশটা, মায়ের অংশটা, কন্যার অংশটা আর হচ্ছে মৃত পুত্রের এক কন্যার অংশটা যদি আমরা যোগ করি এবং উপরে নিচে যদি সমান হয়, তাহলে আমরা বুঝবো যে অঙ্কটা হয়েছে। তাহলে এবার লিখবেন যে মোট বণ্টিত সম্পদ হচ্ছে 1/8 যোগ হচ্ছে এই যে মায়ের অংশ 21 হচ্ছে 120 যোগ হচ্ছে 63 হচ্ছে 120 যোগ হচ্ছে 120 হচ্ছে 121, মানে এই 4টা অংশ যোগ করলাম। এই যে 1/8, 1/20, 63/120 আর হচ্ছে 21/120, এত অংশ। 120 আর হচ্ছে 8-এর লসাগু করলে কিন্তু হচ্ছে 240 লসাগু হয়। লসাগু করার নিয়ম আপনারা জানেন, আমি আশা করব। 8 দিয়ে 240কে ভাগ দিলে ভাগ যায় 3 আর 24, অর্থাৎ হচ্ছে 30 বার। 120 দিয়ে 240কে ভাগ দিলে হচ্ছে 2 বার যায়, 21 দুগুণে হচ্ছে 42 বার। 120 2 বার যায়, এটা হচ্ছে 163 দুগুণে 126 বার, আর হচ্ছে 42 অংশ, ঠিক আছে। তো এটা যোগ করলে কিন্তু, উপরে নিচে যোগ করলে কিন্তু দেখবেন 240 বাই হচ্ছে 240 সমান সমান 1 অংশ হয়। অর্থাৎ আপনাদের কিন্তু উত্তর মিলে গেছে। কিন্তু উত্তর কিন্তু হচ্ছে এইগুলা, এই যে অ্যান্সার একটা, এই যে অ্যান্সার, মাতা পায় কত, কন্যা পায় কত, আর হচ্ছে
মৃতপুত্রের এক কন্যা কত অংশ পায়, এটা হচ্ছে কিন্তু অ্যান্সার। আশা করি আপনারা আজকের ক্লাসটি বুঝতে পেরেছেন। আজকের ক্লাসে আমরা 2টি অঙ্ক করেছি। একই নিয়মে আপনারা কিন্তু অঙ্কের ধাপগুলো মনে রাখবেন। দেখেন, প্রথমে আমরা কিন্তু এটি সব অঙ্কের ক্ষেত্রে সেম, যে প্রথমে আমরা কি করলাম, যে এইটুকু কিন্তু সব অঙ্কের ক্ষেত্রে সেম। তারপর যদি উপরে নিচে সমান না হয়, তাহলে আপনারা যদি উপরেরটা যদি কম হয়, নিচেরটা যদি বেশি হয়, অর্থাৎ নিচেরটা হচ্ছে মোট সম্পদ আর উপরেরটা হচ্ছে বণ্টিত সম্পদ, তখন আপনারা অবশিষ্ট সম্পদ বের করবেন। এরপরে হচ্ছে তাহলে হচ্ছে অবশিষ্ট যেহেতু আছে সেহেতু এক্ষেত্রে হচ্ছে রদনীতি কার্যকর হবে। এবার পুনঃবণ্টিত হলে সম্পদগুলো কার কার কাছে যেত সেটা আপনারা প্রথমে বের করবেন। অর্থাৎ হচ্ছে এখানে স্ত্রী বা স্বামী থাকলে তাদেরকে বাদ দিয়ে অন্য যারা আছে উত্তরাধিকার তাদের কাছে যাবে। সুতরাং আমরা এখানে দেখলাম যে হচ্ছে কার কাছে যায়, মাতার কাছে যাচ্ছে, কন্যার কাছে যাচ্ছে আর মৃতপুত্রের কন্যা, তাদের যে বেসিক, যে তারা বেসিক কতটুকু করে পেয়েছিল সেই অংশটা আপনারা যোগ করবেন। এই অংশটা যোগ করে এই অংশটা লবকে হরে এবং হরকে লবে পরিবর্তন করে দেবেন, মানে হচ্ছে উল্টে দেবেন আর কি। তারপর হচ্ছে রদনীতি অনুসারে তখন মাতা পাবে হচ্ছে এই লবকে হরে এবং হরকে লবে পরিণত করে যা পাবে তার সাথে হচ্ছে তার বেসিক অংশটা, এই যে 1/6 অংশটা, এই যে কন্যা পায় 1/2 অংশটা, এই যে মৃতপুত্রের কন্যা পায় 1/6 অংশটা। ঠিক আছে, তো এইটা আমরা কাটাকাটি করে দেখতে অংশগুলো বের করলাম। তারপর অবশিষ্ট অংশ কত আছে, অবশিষ্ট সম্পদ আছে আমাদের এত ছিল, 1/24 ছিল এখানে। তো আমরা মাতাকে দিলাম হচ্ছে 1/24 এই যে মাতায় এখানে যে 1/5 পেয়েছে, এই 1/5 এখানে নিয়ে আসলাম। তাহলে হচ্ছে কত, 1/120 থাকলো। কন্যা এবং মৃতপুত্রের কন্যার ক্ষেত্রেও সেম, তারা যত যত অংশ পেয়েছে, কন্যা পেয়েছে 3/5 অংশ আর মৃতপুত্রের কন্যা পেয়েছে 1/5 অংশ। তাহলে হচ্ছে এগুলো করে আমরা এই অংশগুলো বের করার পর আমরা আবার টোটাল যেই কে কত অংশ পেল, দেখেন বেসিক কিন্তু একটা অংশ পেয়েছে, এই যে 1/6 অংশ, 1/2 অংশ আর হচ্ছে 1/6 অংশ। এটার সাথে বন্টনের পর যে এই যে বন্টনের পর অবশিষ্ট অংশ থেকে যে এটা পেল 120/3 অংশ, 120/1 অংশ, এইটা যে পেল, এই পাওয়ার সাথে ওই বেসিক অংশটা যোগ করে দেবেন। ঠিক আছে, যেহেতু স্ত্রী পুনঃবন্টনে আর কোনো সম্পদ পায় নাই, সেহেতু বেসিক যেই 1/8 অংশ পেয়েছে দুই স্ত্রী মিলে, সেই অংশটাই হচ্ছে তাদের অংশ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই অংশটা যোগ করার পর যেগুলো বের হবে সেটাই হচ্ছে অ্যান্সার। এই যে অ্যান্সার, এই যে 4টা অ্যান্সার, 4জন কতটুকু পেল সেটি। এখন অঙ্কটি হয়েছে কিনা সেই জন্য হচ্ছে আপনারা হচ্ছে এই শেষের ধাপটি হচ্ছে করে দেখবেন যে হচ্ছে এই এক অংশ মেলে কিনা। এই এক অংশ উপরে নিচে যদি সমান হয়ে যায় তাহলে হচ্ছে আপনাদের অঙ্কটা মিলে গেছে। আশা করি আপনারা আজকে আমাদের এই রদনীতির অঙ্ক দুটি করেছি সেটি বুঝলেন, এবং রদনীতির যে প্রাথমিক আলোচনা করেছি রদ বা রাজনীতি হচ্ছে পুনঃবন্টনকরণ করা, ফিরিয়ে দেওয়া, অর্থাৎ অবশিষ্ট যে সম্পত্তিটা বেঁচে থাকবে সেই সম্পত্তিটা আবার ফিরে দেওয়াকেই হচ্ছে আমরা রদনীতি হিসাবে বলেছি। আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন, এবং এতটুকু বুঝতে পারলে আমরা সার্থক। ধন্যবাদ সবাইকে ল স্টুডেন্টস ন্যাশনাল ইউনিভার্সিটি বিডি এর সাথে থাকার জন্য। আমাদের প্লেলিস্টে কিন্তু উত্তরাধিকারী আইনের সবগুলো ক্লাস ধারাবাহিকভাবে ব্যাখ্যা বর্ণনাকরণ করা হচ্ছে। আশা করি আপনারা এই ক্লাসগুলো করলে উপকৃত হবেন। আবারও আপনাদের সকলকে আজকের শুরু থেকে শেষ পর্যন্ত থাকার ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।